পেশেন্ট যখন আসবে স্নেক বাইট হয়ে, আমরা প্রথম কি দেখব? আমি একটা ডাক্তার একটা হেলথ সেন্টারে বা একটা সাব ডিভিশন হসপিটালে কোথাও একটা বসে আছি বা প্রাইভেট কেয়ার সেন্টারে, একটা পেশেন্টকে নিয়ে এসছে স্নেক বাইট হয়েছে বলে। আমি প্রথম কি দেখব? ABC দেখব, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন। যদি তাতে কিছু করার থাকে আই উইল ডু দ্যাট ইমিডিয়েটলি। ধরো সেরকম কিছু না, পেশেন্ট অতটা খারাপ নয়, এসছে। এবার আমি কি দেখব? 1 নম্বর হচ্ছে লোকাল চেঞ্জেস কি আছে, কোথায় কামড়েছে, বাইট মার্ক দেখতে পেলে বুঝতে পারলে ভালো, না পারলেও বিরাট কিছু ক্ষতি নেই। ব্লিড করছে কিনা, সেখানে অন্য কোনো মিউটিলেশন কিছু করা হয়েছে কিনা দেখে নিলাম। ফুলেছে কিনা, ফুললে যেটা বলেছিলাম যদি আগের পরের জয়েন্টকে ইনভলভ করে নেয় সেটা সিগনিফিক্যান্ট, তার মানে ওটা স্নেক বাইটের জন্য হয়েছে, বাধার জন্য হয়নি। আর কি, যদি সার্কামফারেন্সের মোর দ্যান 50% কভার হয়ে যায় সোয়েলিংয়ে, তার মানে ইট ইজ ডিউ টু এক্সপ্যান্ডিং ইডেমা। হলো ইমিডিয়েটলি ব্লিডিং হচ্ছে কিনা, আর তার সাথে কম্পার্টমেন্টাল সিনড্রোমের কোনো ফিচার্স রয়েছে কিনা। অত তাড়াতাড়ি থাকবে না এক্সপেক্টেড, যদি তাড়াতাড়ি আসে পেশেন্ট 3-4 ঘন্টার মধ্যে যদি আসে, কম্পার্টমেন্টাল সিনড্রোম তার মধ্যে শুরু হবে না, স্টিল সেগুলো দেখে নিতে হবে। পেরিফেরাল পালসগুলো প্যালপেবল রয়েছে কিনা, ইডিমা কেমন রয়েছে, প্যারাস্থেসিয়া রয়েছে কিনা, এগুলো দেখে নিন। এটা গেল লোকাল। আর কি, আইদার নিউরোটক্সিসিটি কিংবা হিমোটক্সিসিটি। হিমোটক্সিসিটিতে আমি কি দেখব? বাইট সাইড থেকে ব্লিডিং হচ্ছে কিনা, যদি হয়ে থাকে তার ইন্টেন্সিটি কীরকম, অন্য কোনো মিউকোজাল ব্লিডিং হচ্ছে কিনা। স্টার্টিং ফ্রম ওপর থেকে ভাবো, কনজাংক্টিভাল হেমারেজ, কনজাংক্টিভাল ইডিমা, এপিস্ট্যাক্সিস, হেমাটেমাসিস, মেলিনা বলছি সরি, হেমাপটিসিস। যদি গ্যাস্ট্রিক এরিয়াতে ব্লিডিং হয় তাহলে সিভিয়ার অ্যাবডোমিনাল ক্র্যাম্প হতে পারে আপার অ্যাবডোমিনে। আর কি হতে পারে? হেপাচুরিয়া হতে পারে। এছাড়া কি পাবো? এগুলো গেল মিউকোজাল হেমারেজ। আমি কিউটেনিয়াস হেমারেজের ফিচার্স পেতে পারি, পারপুরা পেতে পারি, পেটিকি পেতে পারি, হিমার্থ্রোসিস পেতে পারি। এই সময় লাগবে হতে, অত তাড়াতাড়ি তো হবে না। এবার হচ্ছে এটা গেল হেমাটোটক্সিসিটি ব্যাপার। নিউরোটক্সিসিটি আমি কি পেতে পারি? খুব সহজভাবে ভাবো, ওপর থেকে নিচ, ফোরহেডের ফাড়ো চলে যাবে, চোখে 5 Ps and 2 Ts, 5 Ds and 2 Ps, ওটা মনে রাখো। প্রথমে কি ফাড়োটা চলে গেল, এটা ওর মধ্যে 5 Ps 2 Ds এর মধ্যে আসেনি, উল্টো বলছি, মানে 2 Ps and 5 Ds। 2 P কে টোসিস, ডিপ্লোপিয়া, ডিজার্থ্রিয়া, ডিসফোনিয়া, ডিসফেজিয়া, ডিসপনিয়া, প্যারালিসিস হয়ে গেল। ফাইনালি রেসপিরেটরি ফেলিয়ার। এই আমার নিউরোটক্সিসিটির ফিচার, যেগুলো পরপর আসতে থাকে। হলো, এই নিয়ে পেশেন্ট চলে এসছে। আমি প্রথমেই কি করব? যদি নিউরোলজিক্যাল সায়েন্স কিছু পাই, আমি ট্রিটমেন্ট স্টার্ট করে দেবো। যদি আমি নিউরোলজিক্যাল কিছু না থাকে, আমার মনে হচ্ছে হিমোটক্সিক বাইট আছে, আমি 20 WBCT টেস্ট করবো সঙ্গে সঙ্গে, করে দেখবো। যদি আমি পজিটিভ পেয়ে যাই, আই উইল স্টার্ট গিভিং এভিএস। এভিএস নিয়ে তো আগের দিন হয়েছে। খুব গ্রস কথাগুলো কি, প্রথমেই শুরুতে আমি একটা নর অ্যাড্রিনালিন দেবো 0.5 মিলিগ্রাম, 0.5 ml সরি, দেবো একটা টেস্ট ডোজ হিসেবে। আর 1.5 ml আমি হাতে রাখবো, যদি এভিএস চলতে চলতে কোনো অ্যানাফিল্যাক্টিক রিয়াকশন হয় তখন যাতে দিতে পারি তার জন্য। দিয়ে আমি এভিএস দেবো। সব এভিএস মাল্টিভ্যালেন্ট, স্পেসিফিক সাপ বোঝার কোনো দরকার নেই। মাল্টিভ্যালেন্ট এভিএস আমি কীভাবে দেবো? 10 ভায়াল দেবো, একটা ভায়াল 10 ml এনএসএ গুলবো, টোটাল হবে 100 ml। সেটাকে আমি 400 ml নর্মাল স্যালাইনে গুলে নেবো। একটা বোতল থেকে 500 বোতল থেকে 100 ফেলে দেবো, তার মধ্যে 400 ml এনএস থাকলো, তার মধ্যে আমি এই 100 ml রিকনস্টিটিউটেড এভিএসকে ঢুকিয়ে দিলাম, টোটাল হয়ে গেল 500 ml। সেটাকে আমি 1 ঘন্টার মধ্যে দিয়ে দিলাম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এর মধ্যে ছোট ছোট ফুটনোট কি, যদি বাচ্চা হয়, চিলড্রেন হলে 500 ml দেবো না, 200 ml মধ্যে গুলবো। প্রেগনেন্সি হলে সেম ডোজ দেবো, 10 ভাইলই দেবো, কম দেবো না। এবং ভলিউমও সেম থাকবে, 500 ml থাকবে। ভলিউম কখন কমাবো? যদি রেনাল ফেলিয়ার হয়, অলরেডি রেনাল ফেলিয়ার ডেভেলপ করে এসছে এরকম পেশেন্ট হয়, কোনো কারণে রেনাল কম্প্রোমাইজ আগে থেকেই ছিল, পেশেন্টটাই একটা সিকেডি পেশেন্ট বা একেআই ছিল অন্য কোনো কারণে, তার উপর সাপে কামড়েছে, বা হার্ট ফেলিয়ার পেশেন্ট যাকে আমার ফ্লুইড রেস্ট্রিক্ট করা দরকার,
তাকে আমি দরকার হলে টোটালি আনডাইলুটেড দিতে পারি, মানে ওই 10 × 10 মানে 100 ml-টাই দিতে পারি, 400 ml না গুলে। আস্তে আস্তে দেবো, স্লোলি 1 ঘন্টায়। 1 ঘন্টার চেয়ে বেশি দেরি করে লাভ নেই, 100 ঘন্টার মধ্যে দিতে হবে। মনিটর করবো কি করে? যদি হেমোটক্সিক বাইট হয়, আধ ঘন্টার মধ্যে অ্যাক্টিভ ব্লিডিং শুড স্টপ। যদি টোসিস থাকে, নিউরোটক্সিক বাইট হয়, আধ ঘন্টার মধ্যে টোসিস অ্যাটলিস্ট 50% ইমপ্রুভ করে যাওয়া উচিত। তার মানে কাজ হচ্ছে। আমি 6 ঘন্টা অবধি দেখব কোয়াগুলেবিলিটি ইমপ্রুভ করেছে কিনা দেখার জন্য। কারণ কি? লিভারে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো নতুন করে সিক্রেটেড হতে 6 ঘন্টা আমাকে টাইম দিতে হবে। আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই আবার ব্লিডিং শুরু হয়ে গেল, তার মানে অ্যাডিকুয়েট হয়নি এভিএস। আমি আবার দেবো, আবার 10 ফাইল। বা ব্লিডিং হলো না, কিন্তু 6 ঘন্টা বাদে আমি WBCT করলাম, করে দেখলাম যে না, ঠিক হয়নি, 20 মিনিটের বেশি লেগে যাচ্ছে ক্লট হতে, এভিএস দিয়ে দেবো, আবার 10 ফাইল। এইভাবে আমি 3 বার অবধি দিতে পারি। 3 বার দিয়েও যদি না হয়, দেখা যায় যে নিউরোলজিক্যাল সায়েন্সগুলো পুরোপুরি ইমপ্রুভ করলো না, বা ফার্দার আরও ডেভেলপ করছে, তার মানে অ্যাডিকুয়েট অ্যান্টিভেনাম দেওয়া হয়নি, আর দিয়ে লাভও নেই। যদি ব্লিডিং চলতে থাকে অল্প অল্প করে, যদি 20 মিনিটের বেশি ক্লট হতে সময় লাগে, তার মানেও অ্যাডিকুয়েট হয়নি। সেক্ষেত্রে আমাকে কমপ্লিকেটেড কেস বলে এবার ফার্দার ট্রিটমেন্টে যেতে হবে। ফার্দার ট্রিটমেন্ট আমরা এবার কি করব? প্রথম হচ্ছে ম্যানেজমেন্ট অফ নিউরোটক্সিসিটি। নিওস্টিগমিন দেওয়া হবে। ইটস অ্যান অ্যান্টিকোলিনেস্টারেজ দ্যাট প্রলংস দ্য লাইফ অফ অ্যাসিটাইলকোলিন and can therefore reverse the respiratory failure and neurotoxic symptoms. কোলিনেস্টারেজ কি ইনহিবিট করবে, যার ফলে অ্যাসিটাইলকোলিন ডিগ্রেডেড হবে না, দেয়ার উইল বি অ্যাডিকুয়েট অ্যাসিটাইলকোলিন দ্যাট উইল রিভার্স দ্য নিউরোটক্সিসিটি। ইট ইজ পার্টিকুলারলি এফেক্টিভ ফর পোস্ট সাইন্যাপটিক নিউরোটক্সিনস, যেগুলো কোবরার বাইটে হয়। আর প্রিসাইন্যাপটিক বাইট কোনগুলোতে হয়? ক্রেটের বাইটে হয়। দেয়ার ইজ সাম ডাউট ওভার ইটস ইউজফুলনেস এগেন্স্ট দ্য প্রিসাইন্যাপটিক নিউরোটক্সিন সাচ এস দোজ অফ ক্রেট অ্যান্ড রাসেলস ভাইপার। এইবার কিভাবে আমি দেব? প্রথমে একটা নিওস্টিগমিন টেস্ট করতে হয়। সেটা কিভাবে? ইন দ্য কেস অফ নিউরোটক্সিক বাইটস, once the first dose of AVS has been administered and a neostigmine test is given, the victim is closely monitored. Neostigmine টেস্টটা কি? 1.5 মিলিগ্রাম নিওস্টিগমিন ইনজেকশন IM দেওয়া হবে, ইন্ট্রামাসকুলার। তার সাথে তার আগে অ্যাট্রোপিন দিতে হবে 0.6 মিলিগ্রাম ইন্ট্রাভেনাস। 0.6 মিলিগ্রাম অ্যাট্রোপিন দেব IV, তারপরে 1.5 মিলিগ্রাম নিওস্টিগমিন দেব IM। এটার একটা অল্টারনেটিভ হচ্ছে মাইকোপাইরোলেট ইনজেকশন। ওটা হচ্ছে নিওস্টিগমিন তার সাথে গ্লাইকোপাইরোলেট। এটা কি ডোজে দেওয়া হয় না? প্রতি 10 কেজি বডি ওয়েটের জন্য 1 ml IV। মানে 50 কেজি ওয়েটের পেশেন্ট হলে তাকে আমার 5 ml দিতে হবে। 1 shot of injection is to be given for 1 ml IV for 10 kg of body weight. The pediatric regimen neostigmine dose is 0.04 milligram per kg IM and the dose of atropine is 0.05 milligram per kg. মনে রাখার দরকার নেই, জাস্ট জেনে রাখার জন্য। প্র্যাকটিক্যাল লাইফে যদি দেওয়ার দরকার হয়, তোমার হাতে ম্যানুয়াল থাকবে, তুমি সেটা দেখেই করতে পারবে। Observe the patient closely for an hour to determine if the neostigmine is effective. After 30 minutes, any improvement should be visible by improvement in dosage, যেটা বললাম। আধ ঘন্টা বাদে, আধ ঘন্টা অবধি আমি দেখবো যে ইমপ্রুভ করেছে কিনা টোসিসটা। পজিটিভ যেহেতু ওটা প্রথম অ্যাপিয়ার করেছে, ফলোইংটা তুমি ছেড়ে দাও। ফার্স্ট সাইন হচ্ছে ডেভেলপমেন্ট অফ টোসিস, কাজে ইমপ্রুভও ওটাই আগে করবে। ঠিক আছে? পজিটিভ রেসপন্স টু AN, that is atropine neostigmine test, is measured as 50% or more recovery of the ptosis in 1 hour. Hello? First sign of improvement is ability to open the eyes, that is ptosis improves. If the response is positive, repeat dose of neostigmine 0.5 milligram IM every 30 minutes for 5 doses. প্রথমটা আমি 1.5 মিলিগ্রাম দিয়েছি, আমি পজিটিভ রেসপন্স দেখলে এবার 0.5 করে দিতে থাকবো আধ ঘন্টা অন্তর অন্তর 5টা ডোজ, মানে টোটাল আমার 6টা ডোজ হচ্ছে। প্রথমটা 1.5 মিলিগ্রাম,
তারপর আধ ঘন্টা বাদে বাদে 0.5 করে আমি দিয়ে গেলাম, মানে টোটাল 3 ঘন্টার মধ্যে আমার 6টা ডোজ পেয়ে যাবে। In children, repeat dose of injection neostigmine is 0.01 milligram per kg every 30 minutes for 5 doses. মানে একই ব্যাপার, আধ ঘন্টা বাদেই হবে, 5টা ডোজই হবে, কিন্তু অ্যামাউন্টটা হবে 0.01 milligram per kg। তার সাথে 0.6 milligram of atropine over an 8-hour period by continuous infusion। অ্যাট্রোপিনটা বাচ্চাকে ঝাট করে মেরে তুমি বোলাস মেরে দিতে পারবে না, ওটাকে তোমাকে কন্টিনিউয়াস ইনফিউশন দিয়ে 8 ঘন্টা ধরে দিতে হবে। The following measures are useful objective methods to assess রেসপন্স টু এন্ট্রি। 1 নম্বর কি, সিঙ্গেল ব্রেথ কাউন্ট। সিঙ্গেল ব্রেথ কাউন্টটা কি পরে আসছি। আনকভার্ড এরিয়া অফ আইরিস মেজার্ড ইন মিলিমিটার। ইন্টার ইনসিসার ডিস্টেন্স, মেজার্ড ডিস্টেন্স বিটুইন দ্য আপার অ্যান্ড লোয়ার ইনসিসার। এটা দিয়ে তুমি মুখটা কতটা খোলা থাকছে সেটা বুঝতে পারবে, তার মধ্যে মানে মাসেল প্যারালিসিস হচ্ছে কিনা সেটা দেখে তুমি আপার ইনসিজার আর লোয়ার ইনসিজারের মধ্যে কতখানি ডিস্টেন্স থাকছে সেটা দেখে একটা মেজার করা যায়। লেংথ অফ টাইম আপওয়ার্ড গেজ ক্যান বি মেনটেইনড। পেশেন্টের সামনে একটা আঙুল ধরে থাকতে হবে, দিয়ে বলতে হবে তুমি একদৃষ্টি আঙুল দিয়ে তাকিয়ে তেলের দিকে তাকিয়ে থাকো। ও ক সেকেন্ড সেদিকে তাকিয়ে থাকতে পারছে। যদি প্রসেস ইমপ্রুভ করে বেশিক্ষণ থাকবে, যদি শুরুতে কোর্স করো হয়তো দেখলে 3 সেকেন্ডের পরেই চোখ ঢুল নেমে গেল, আইলিড ড্রুপ করে গেল। যত ইমপ্রুভ করে তুমি হয়তো দেখবে 5 সেকেন্ড 6 সেকেন্ড পেশেন্ট ধরে রাখতে পারছে চোখের পাতা, তার মানে ইটস ইমপ্রুভিং। এগুলো হচ্ছে অবজেক্টিভ মেজার, তোমার ডোসিস ইমপ্রুভ করছে কিনা বোঝার জন্য। লেংথ অফ টাইম আপওয়ার্ড গোজ ক্যান বি মেইনটেইনড FEV1 or FVC, মানে ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন 1 সেকেন্ড কিংবা ফোর্স ভাইটাল ক্যাপাসিটি। এটা দেখে তুমি ডিসনিয়াটাকে কোয়ান্টিফাই করতে পারবে। ঠিক আছে, তাহলে সিঙ্গেল ব্রেথ কাউন্ট, এক নিঃশ্বাসে তুমি 1 2 3 4 করে কতটা বলতে পারছো। প্রথমে হয়তো 5 অব্দি বলতে পারছো, তারপর ইয়ার 5 একটা দম নিচ্ছ, পরে দেখা যাবে তুমি একদমে হয়তো 10টা অব্দি বলে দিতে পারছো। তার মানে তোমার সিঙ্গেল ব্রেথ কাউন্ট অনেক ইমপ্রুভ করলো, তার মানে পেশেন্ট ইমপ্রুভ করছে। আনকভার্ড এরিয়া অফ আইরিস, সেটা থেকে কতটা টোসিস হচ্ছে সেটা বোঝা যাবে। ইনসিজারেল ডিস্টেন্স, লেংথ অফ টাইম কতক্ষণ গেজ মেনটেন করতে হচ্ছে এটা থেকে টোসিস বোঝা যাবে। আর FEV1 ইনক্রিজ। স্টপ অ্যাট্রোপিন নিওস্টিগমিন ডোসেজ শিডিউল ইফ পেশেন্ট হ্যাজ কমপ্লিট রিকভারি ফ্রম নিউরোপ্যারালিসিস। তখন আর দেওয়ার দরকার নেই। রিয়ারলি পেশেন্ট ক্যান হ্যাভ রেকারেন্স, কেয়ারফুলি ওয়াচ পেশেন্টস ফর রেকারেন্স। Patients have side effects in the form of fasciculations or bradycardia. These are signs of neostigmine overdose. তখন 0.3 milligram atropine IV স্ট্যাট দিয়ে দিতে হবে। If there is no improvement after 3 doses, তখন কি করব? তখনও atropine neostigmine আমি অফ করে দেবো। 3টে ডোজ দিয়েও যদি কোনো ইমপ্রুভ না হয়। Improvement by atropine neostigmine indicates cobra bite. কারণ কোবরা বাইটে পোস্ট সাইন্যাপটিক নিউরো প্যারালিসিসটা প্রিভেন্ট করে। গিভ 1 dose AN injection before transferring to the higher center as half-hourly regimen is not practical during referral. Rapid deterioration of cobra bite neurotoxic syndrome may kill the patient on the way to transfer. তোমার পেরিফেরাল সেন্টারে যথেষ্ট AVS নেই বা কিছু একটা প্রবলেম রয়েছে, নেই, তুমি হায়ার সেন্টারে পাঠাচ্ছ, কিন্তু তুমি বুঝতে পারছো যে সেটা কোবরা বাইট। কি করে না, তুমি একটা নিওস্টিগমিন ইনজেকশন, এমন কিছু দামি ইনজেকশন নয়, হেলথ সেন্টারে রাখাই যায় সাধারণত থাকেও। তুমি একটা অ্যাট্রোপিন নিওস্টিগমিন টেস্ট তুমি এখানে করতেই পারো হেলথ সেন্টারে বসে। তুমি ওটা দিয়ে দেখলে আধ ঘন্টা দেখলে পেশেন্ট কিছুটা ইমপ্রুভ করে, তার মানে দ্যাট কনফার্মস যে ওটা একটা কোবরা বাইট ছিল। তুমি সাপ দেখতে পাওনি, কোবরা বাইট ছিল। সেক্ষেত্রে তুমি ধরো হায়ার সেন্টারে পাঠাচ্ছ, সেই পাঠানোর সময় তোমাকে একটা ডোজ দিয়ে পাঠাতে হবে যাতে সে রাস্তাটা মোটামুটি সেফ থাকে। আচ্ছা, if after 1 hour the victim has not improved or has worsened, then a second and final dose of both atropine and neostigmine should be given. If no improvement occurs even after second dose of atropine and neostigmine, the patient will require mechanical ventilation. প্রোগ্রেস করেছে মানে সে একদম শেষে, লাস্ট টাইম আর কি ছিল রেসপিরেটরি ফেলিয়ার, প্রোগ্রেস করছে মানে সে রেসপিরেটরি ফেলিয়ার দিকে চলে গেছে বা অলরেডি মানে যাচ্ছে, তাহলে তখন আমাকে মেকানিক্যাল ভেন্টিলেশন দিতেই হবে। Repeat second dose of 10 vials of AVS neurodeficit if neurodeficit remains even after second injection of atropine and neostigmine. আমরা বলেছিলাম 3 বার অবধি আমি 3টে শট আমরা দিতে পারি, 10 করে 3 বার অবধি। 3 বার দেওয়া হয়েছে, তার সাথে আমি এই নিউরোটক্সিক বাইটের টেস্ট এটা করছি, এন দিচ্ছি, এন দিয়ে 1 ঘন্টা বাদে সেকেন্ড ডোজ দিয়ে আমার কিছু ইমপ্রুভ করেনি,
I'll have to set him for mechanical ventilation. আচ্ছা, এবার কি ইনজেকশন ক্যালসিয়াম গ্লুকোনেট ইন ক্রেট বাইটস। ক্রেট বাইটে কি হয়? প্রিসাইন্যাপটিক ইনহিবিশন হয়। If there is no improvement after repeat doses of atropine neostigmine after 1 hour, this indicates probable crate bite. Crate affects presynaptic fibers where calcium ion acts as neurotransmitter. Give injection calcium gluconate 10 ml IV, children 1 to 2 milliliter per kg. এটা 1:1 ডাইলিউশন করতে হবে। সাধারণত ক্যালসিয়াম গ্লুকোনেটের সাথে সোডি বাইকার বা এমনি নর্মাল স্যালাইন দিয়ে ওটাকে ডাইলিউট করে দেয় ইকুয়াল ভলিউম দিয়ে খুব স্লোলি দিতে হয়। স্লোলি ওভার 5 to 10 minutes every 6 hourly for next 24 hours. Usually neuroparalysis recovers within 5 to 7 days. এটা হচ্ছে ক্রেট বাইট হলে। অ্যাট্রোপিন নিওস্টিগমিন দিয়েছি ফার্স্ট ডোজ, কাজ করেনি। 1 ঘন্টা বাদে সেকেন্ড ডোজ দিয়েছি, কাজ করেনি, কিন্তু রেসপিরেটরি ফেলিয়ার নেই তখন অবধি। আমার পসিবিলিটি আছে, কিন্তু নিউরোটক্সিক সাইন্স আমি দেখতে পাচ্ছি, আমার পসিবিলিটি আছে ক্রেট বাইট হওয়ার। সেক্ষেত্রে আই উইল গিভ ক্যালসিয়াম গ্লুকোনেট এই ডোজে 10 ml ক্যালসিয়াম গ্লুকোনেট ইকুয়ালি ডাইলুটেড উইথ 10% ডেক্সট্রোজ বা সিরিবাইকাম, সেটা দিয়ে। আর চিলড্রেন হলো 1 to 2 ml পার কেজি। এটা করবো ওভার 5 to 10 minutes। 6 ঘন্টা অন্তর অন্তর, মানে 24 ঘন্টায় আমি 4টে ডোজ দিতে পারি। 5 to 7 days আমার দিতে হতে পারে। Whenever there is non-response to neurotoxic features, the patient should be advised for mechanical ventilation support. আচ্ছা, এবার কি আছে? রেফারাল ক্রাইটেরিয়া। কি করলে আমি রেফারাল করব in a case of neurotoxic envenomation? Progressive neuroparalysis, transfer with the support ambulance for mechanical ventilation. সাপোর্ট অ্যাম্বুলেন্স মানে যে অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন দেওয়ার ব্যবস্থা আছে। While it is entirely possible to maintain a neurotoxic victim by simply using a resuscitation bag, মানে ওই আমরা ব্যাগ মাস্ক যেগুলো দিয়ে করি টিপে, this should always be used as a last resort. The ideal measure of support remains a mechanical ventilator, battery operated transport ventilator operated by a qualified staff. ঠিক আছে? Primary health center and even many referral hospitals are not equipped with mechanical ventilations. The most important factor therefore is when to refer a patient to hospital with a ventilator. Early referral করতে হবে, মানে একদম পেশেন্টের শ্বাস উঠে গেছে তখন পাঠিয়ে দিলে মুশকিল হবে। The key criteria to determine whether respiratory failure requiring mechanical ventilation is likely is the neck tilt to elicit broken neck sign. Neurotoxic patients should be frequently checked on their ability to perform a neck lift. If they are able to carry out the action, then treatment should continue until recovery in the BPH. Neck lift test is also used for children, except very young children who may not be able to follow the commands. Other tests which indicate descending paralysis are declining single breath count, pulling of saliva. পুলিং অফ স্যালাইভা মানে তার ডিসফেজিয়া হয়ে গেছে, গিলতে পারছে না। সিঙ্গেল ব্রেথ কাউন্ট কমে যাচ্ছে মানে তার ডিসনিয়া হচ্ছে সিভিয়ার। নেকলিপ টেস্টটাকে কেন নেকলিপ করতে পারছে না মানে তার এখান অব্দি প্যারালিসিস হয়ে গেছে। হ্যাঁ, তার মানে ইমিডিয়েটলি এরপর ওর একটা রেসপিরেটরি ফেলিয়ার হতে চলেছে। If the patient reaches the stage when patient cannot do neck tilt, immediately refer the patient to a hospital with a mechanical ventilator. Maintain oxygen saturation using pulse oximetry. Oxygen saturation less than 90% indicates requirement for ventilation support. Remember, antivenom treatment alone cannot be relied upon to serve the life of a patient with bulbar and respiratory paralysis. Death may result from aspiration, airway obstruction or respiratory failure. আচ্ছা, এই গেল আমার নিউরোটক্সিসিটি। এবার হেমোটক্সিসিটিতে আমরা কি করব? If there is definite history of hyperbites or signs of abnormal bleeding or 20 WBCT test comes not clotted even after 20 minutes, indicating coagulopathy, refer the case to a hospital having facility of kidney function test, dialysis after giving initial dose of 10 vials of ABS. Repeat another 10 vials of ABS in fluid
in jet if active bleeding persists. If this should not be done before, this should be done before referral. কখন আমি বুঝবো যে কাজ হচ্ছে না, যখন আমি দেখবো যে অ্যাক্টিভ ব্লিডিংটা হয়ে চলেছে আর 20 WBCT টেস্ট তখনও নর্মালি আসেনি। If required, repeat 20 WBCT test and AVS after 6 hours. After 6 hours of receiving second dose of 10 vials, repeat 20 WBCT. If the result comes not clotted, repeat 10 vials. মানে 3 বার আমি করব, প্রথমবার দেব, 6 ঘন্টা বাদে আরেকবার করব, তার 6 ঘন্টা বাদে আরেকবার করব। যদি এর মধ্যে অ্যাক্টিভ ব্লিডিংটা বন্ধ হয়ে গিয়েও থাকে, অ্যাক্টিভ ব্লিডিং হলে তো আমাকে দিতেই হবে, তখনই দিতে হবে, 6 ঘন্টা ওয়েটই করবো না। যদি অ্যাক্টিভ ব্লিডিং নাও থাকে তাহলেও আমি 6 ঘন্টা বাদে যদি দেখি টেস্ট নেগেটিভ আছে তখনও, তাহলে আবার দেব। এরকম 3 বার অবধি আমি দেব। If hematuria is present or kidney function test is abnormal, refer the patient for dialysis. Discharge patient when kidney function is normal. If hyperbite is strongly suspected but WBCT comes dotted, then repeat WBCT every hourly for next 4 hours as it may come dotted test. If in between test result comes or not dotted, repeat second dose of 10 vials or AVS. চলো এটা কতটা নয়। আচ্ছা, বা রেনাল ফেলিয়ারের ব্যাপারে খানিকটা করতে হবে, কারণ রেনাল ফেলিয়ার হয়ে কিন্তু যেসব পেশেন্টরা ইমিডিয়েটলি মারা না যায় তারা ম্যাক্সিমাম মারা যায় রেনাল ফেলিয়ার হয়ে, সেটা নিয়ে একটু ডিটেল ডিসকাশন করা দরকার। রেনাল ফেলিয়ার এ কমন complication contributed by intramuscular hemolysis, DIC, direct nephrotoxicity, hypotension and rhabdomyolysis. এটা থেকে কিন্তু একটা 1 নম্বরের অবজেক্টিভ কোশ্চেন খুব সুন্দর হতে পারে। ঠিক আছে, পরে নিট পিজির সময়ও পাবে, তোমার এই পরীক্ষার সময় পেতে পারো। কি কি কারণে একটা স্নেক বাইট পেশেন্টের পোস্ট ভাইপার বাইট পেশেন্টের রেনাল ফেলিয়ার ডেভেলপ করে? একটা ইম্পর্টেন্ট কজ হাইপোটেনশন, র‍্যাবডোমায়োলিসিস, মাসেল ব্রেকডাউন হচ্ছে, সেই এগুলো মাসেল পিগমেন্টগুলো গিয়ে কিডনি নেফ্রনগুলোকে ব্লক করে দিচ্ছে। ডিরেক্ট নেফ্রোটক্সিসিটি অফ দ্য স্নেক ভেনাম, ডিআইসি আর ইন্ট্রামাসকুলার হিমোলিসিস, এই 5টা হচ্ছে কজ। রেনাল ড্যামেজ ক্যান ডেভেলপ আর্লি ইন রাসেল ভাইপার বাইট and even when patient arrives at hospital soon after bite. Even with ASV administered in 1 to 2 hours after bite, it can be incapable of preventing and acute renal failure. পেশেন্ট খুব তাড়াতাড়ি এসছে, তুমি এভিএস দিয়েছো, তাতেও যে সবসময় প্রিভেন্ট করা যাবে তা নয়। The following are indications for renal failure. কি কি? Declining or no urine output, although all cases of renal failure exhibits oliguria. Blood testing, serum creatinine হচ্ছে 5 mg per deciliter, urea more than 200 mg per deciliter, potassium more than 5.6 mg per deciliter, milliequivalent per deciliter, and evidence of uremia or metabolic acidosis. এর একটা আছে রিফিল ক্রাইটেরিয়া বলে, তোমাদের যখন এআরএফ পড়াবো এতে থিওরি ক্লাসে তখন দেখবে রিফিল ক্রাইটেরিয়া বলে একটা আছে। ওরা হচ্ছে প্রথম 6 ঘন্টায় কতটা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স কমলো, প্রথম 12 ঘন্টায় কতটা কমলো, প্রথম 24 ঘন্টায় কতটা কমলো, এই পার্সেন্টেজটা ধরে একটা হিসেব থাকে। ঠিক, এখানে অনেক ক্রুড ওয়েতে লিখে দিয়েছে। মোট কথা হচ্ছে তুমি যখনই সাসপেক্ট করছো যে এআরএফ ডেভেলপ করছে, তোমাকে খুব স্ট্রিক্টলি ইউরিয়া ইনটেক আউটপুটটা দেখতে হবে। এই সমস্ত পেশেন্টদের যারা খুব ভালো কনসাস অবস্থায় নেই তাদের সবাইকে সাধারণত একটা ক্যাথিটার করে দেওয়া হয়। মেল পেশেন্ট হলে কন্ডম ক্যাথিটার, ফিমেল পেশেন্ট হলে একটা ফলিস ক্যাথিটার, যাতে আমি একদম নিখুঁতভাবে হিসেবটা রাখতে পারি যে আওয়ারলি কতটা করে পেচ্ছাপ হচ্ছে, আওয়ারলি কতটা হচ্ছে বা 6 আওয়ারলি কতটা হচ্ছে, সেটা দেখে আমি মনিটর করতে পারবো। যদি হিমাচুরিয়া হতে শুরু করে, যদি ক্রিয়েটিনিন বাড়তে 5 মিলিগ্রামের চেয়ে বেড়ে যায়, এগুলো হলে তখন আমি এআরএফ বলে ডায়াগনোস করবো এবং তার টোটাল ইউরিন ভলিউম কীরকম থাকছে। যদি অলিগুরিয়া হয়ে যায়, যদি অ্যানিউরিয়া হয়ে যায়, অলিগুরিয়া মানে 1 লিটারের নিচে, অ্যানিউরিয়া মানে 400-র নিচে 24 ঘন্টায়, তো এইগুলো হলে আমি এআরএফ বলে পেশেন্টকে স্ট্যাম্প করে দেবো, আমি এআরএফ এর ট্রিটমেন্ট শুরু করবো। ম্যানেজমেন্ট অফ রেনাল ফেলিয়ার আর কি বলছে? আর্লি ইন্টারভেনশন উইথ আর্লি ইনিশিয়েশন অফ এএসভি, control of hypotension, control of coagulopathy, hemodialysis, control of hyperkalemia. Declining renal parameters require referral to a specialist. এই রেফারেল ক্রাইটেরিয়া আমাদের দরকার নেই, আমরা বরং এআরএফ নিয়ে 2-4 কথা বলি।
যখন এআরএফ পেশেন্টের ডেভেলপ করবে পোস্ট ভাইপার বাইট, কমনেস্ট কজ আমাদের দেশে হচ্ছে রাসেলস ভাইপার, চন্দ্রবোরা সাপ। তিনটে ফেজ হয়। প্রথম ফেজটাকে বলা হয় ফেজ অফ অ্যানিউরিয়া বা ফেজ অফ অলিগুরিয়া। ইউজুয়ালি অ্যানিউরিয়া হয়ে যায়, খুবই ইউরিন কমে যায়, হয়তো একেবারে টোটাল বন্ধও হয়ে যেতে পারে 3-4 দিন, বা একদম কম 200-250 ইউরিন হচ্ছে কি হচ্ছে না, একেবারে পুরো ব্লাডি একটা ইউরিন, এটা হবে। এটা কতদিন থাকবে? সাধারণত 7 থেকে 10 দিন থাকে। নেক্সট স্টেপ ইজ স্টেজ অফ ডায়ুরেসিস। এই সময় কি হয়? কিডনি আস্তে আস্তে রিকভার করে, যদি না পেশেন্টের মধ্যে মরে গিয়ে থাকে অন্যভাবে। এই অবধি যদি আমি লাইফ সাপোর্ট দিয়ে ডায়ালিসিস দিয়ে পেশেন্টকে বাঁচিয়ে রাখতে পারি, তারপর 7-10 দিন পর থেকে কিডনি রিকভার করতে শুরু করবে, ওর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা প্রচুর বেড়ে যাবে, কিন্তু ওর যে রিঅ্যাবজর্পটিভ ক্যাপাসিটিটা সেটা তখনও রিকভার করবে না, যার ফলে প্রচুর পেচ্ছাপ হতে থাকবে পেশেন্টের, আস্তে আস্তে বাড়বে, বাড়তে বাড়তে 5.5 লিটার, 6 লিটার, 8 লিটার অব্দি পেচ্ছাপ হতে পারে সারাদিন। ঠিক আছে, কারণ কি, যতটা গ্লোমেরুলার ফিল্ট্রেট হচ্ছে সেটাকে রিঅ্যাবজর্ব করে নিতে পারছে না। এই ফেজটা চলবে আরো ধরো 1 সপ্তাহ থেকে 3 সপ্তাহ, 4 সপ্তাহ অব্দি চলতে পারে, আমরা সাধারণত 2 সপ্তাহ বেশি দেখি না হতে। হয়ে গেল, তারপর ইট উইল কাম ডাউন আগেন। এটাকে বলা হয় স্টেজ অফ রেস্টিটিউশন। এসে আবার ইউরিন ভলিউম নর্মাল হয়ে গেল। এই পুরো জিনিসটা হতে মিনিমাম 3 উইক সময় লাগে। এই 3 উইকস তোমাকে টাইম দিতে হবে, পেশেন্টকে সাপোর্ট দিয়ে রাখতে হবে, তোমাকে দরকার মতো ডায়ালিসিস করতে হবে। ডায়ালিসিসটা কীরকম ভাবে করা হয়? ফেজ অফ অ্যানিউরিয়াতে তখন কি করা হয়? প্রথম কথা, টোটাল ইনটেক হবে, ফ্লুইড ইনটেক হবে ইউরিন ভলিউম প্লাস 600 ml, স্ট্যান্ডার্ড। কম বয়সী হলে, সার্ভিস এরিয়া কম হলে আরো কম হবে। এইটা আমি দেব এবং পেশেন্টকে ডায়ালিসিস স্টার্ট করব। ডায়ালিসিস একদিন অন্তর অন্তর হবে। যদি পেশেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল হয়, আমি রোজ 2 ঘন্টা করে করলাম, এটাও করতে পারি। খুব স্লো ফ্লো দিয়ে ব্লাড ফ্লোটাকে খুব স্লো করলাম, 2 ঘন্টা করে রোজ করলাম, এটাও করতে পারি। বা যদি পেশেন্ট আদারওয়াইজ অতটা খারাপ না হয়, একদিন অন্তর অন্তর 4 ঘন্টা করে ডায়ালিসিস করতে লাগলাম। এই করে ধরো 7 দিন 10 দিন বাদে আস্তে আস্তে ইউরিনটা আবার বাড়তে শুরু করলো। করে পেশেন্ট, ওয়ান্স দ্য পেশেন্ট এন্টার্স ডায়াবেটিক ফেজ, তখন আমি আর ওই একদিন অন্তর বা ডেলি ওই ছকে আর থাকবো না। তখন আমি কি করব? আমি ওর ইউরিন ভলিউম তো মেজার করছি, সিরাম ক্রিয়েটিনিন, সোডিয়াম পটাশিয়াম এগুলো ডেলি বা একদিন অন্তর অন্তর মেজার করব। যদি দেখি যেটা ডিটোরিয়েট করছে, পরপর 1-2 কনজিকিউটিভ অকেশনস যদি এটা ডিটোরিয়েট করে, মানে আজকে আমি টেস্ট করলাম, আজ আমার যা আছে, আমি পরশু আবার টেস্ট করেছি, দেখলাম একটু মার্জিনালি ডিক্রিজ করেছে, কিছু করব না, কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে যাচ্ছি। তারপরে যেদিন টেস্ট করলাম সেদিনও দেখলাম যে আরো খারাপ হয়েছে, তখন আমি একটা ডায়ালিসিস করব। এটা হচ্ছে ডায়ুরেটিক ফেজে। অ্যানিউরিক ফেজে আমাকে একদিন অন্তর অন্তর বা ডেলি করে যেতে হবে। কারণ কি, কিডনিগুলো কাজ করছে না। দুটো কিডনি 24/7 আমার কাজ করে যাওয়ার কথা, সেটা প্র্যাকটিক্যালি করছে না। ডায়ালিসিস মানে আমি বাইরে থেকে মেশিন দিয়ে সেই কাজটা করে দিচ্ছি, কাজে সেটা আমি যত ফ্রিকোয়েন্টলি করতে পারবো, যত বেশিক্ষণ করতে পারবো, তত পেশেন্টের লাভ। এবার সারাক্ষণ তো সেটা করা যাবে না, সেই জন্য আমরা একদিন অন্তর অন্তর 4 ঘন্টা করে দিচ্ছি, বা ডেলি 2 ঘন্টা করে দিচ্ছি। এবার এখানে কতগুলো কথা বলার আছে, সেটা হচ্ছে প্রথম যেদিন করব সেদিন আমি 2 ঘন্টার বেশি করব না। কারণ কি, পেশেন্ট ওটা টলারেট করতে পারবে না। ডায়ালিসিস করার মানেটা কি হচ্ছে, আমি তো ব্লাডটাকে ছেঁকে বার করে নিচ্ছি, বাড়তি জল বার করে নিচ্ছি, তার বাড়তি ক্রিয়েটিন, ইউরিয়া, অ্যামোনিয়া বার করে নিচ্ছি। এবার এটা যেহেতু খুব র্যাপিড করা হচ্ছে, সেহেতু মাথায় কি হচ্ছে, সেরিব্রাল ইডিমা হয়ে যাওয়ার একটা চান্স থাকে। বিকজ অসমোটিক যে এটা এক্সচেঞ্জ হচ্ছে সেটা খুব র্যাপিডলি হচ্ছে, তত তাড়াতাড়ি হয়তো আমার নিউরনগুলো অ্যাডজাস্ট করতে পারছে না, একটা সেরিব্রাল ইডিমা হয়ে যাওয়ার চান্স থাকে। যে কারণে প্রথম দিন 2 ঘন্টার বেশি করা হয় না, ব্লাড ফ্লোটাও খুব কম দেওয়া হয়। ব্লাড ফ্লো কীরকম, 120 ml পার মিনিট, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, এটা দিয়ে শুরু করা হয়। এগুলো টেকনিক্যাল ব্যাপার, ডায়ালিসিস মেশিন এগুলোকে অ্যাডজাস্ট করা যায়। এই খুব স্লো ফ্লো দিয়ে আমি 2 ঘন্টা করলাম। যদি কখনো দেখি যে পেশেন্টের হাইপোটেনশন হয়ে যাচ্ছে সিভিয়ার, বন্ধ করে দেবো, কন্টিনিউ করবো। 2 ঘন্টা হলো, ছেড়ে দিলাম পেশেন্টকে। অ্যাটলিস্ট 24 আওয়ার্স ইউ হ্যাভ টু গিভ দ্য পেশেন্ট রেস্ট। না হলে কি হয়, এই যে র্যাপিডলি এক্সচেঞ্জটা হলো, এইটাতে অ্যাডজাস্ট করতে পেশেন্ট একটু সময় লাগে, তার ব্রেন সেলগুলোর একটু সময় লাগে। 24 আওয়ার্সের মধ্যে যদি তুমি আবার করো বা র্যাপিড করতে যাও, তাহলে ওই সেরিব্রাল ইডিমাটা বেড়ে যায়,
বেড়ে গিয়ে পেশেন্ট মে গেট ডিসওরিয়েন্টেড, কনসাসনেস লেভেলটা খারাপ হয়ে যেতে পারে, অনেক সময় কনভালশন হয়। এটাকে বলে ডায়ালিসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম। ঠিক আছে, ডায়ালিসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম। যারা একটু আনাড়ি, অতটা অভিজ্ঞ নয়, তাড়াতাড়ি করতে গেল, খুব খারাপ পেশেন্ট বেশি ডায়ালিসিস করে দিই, র্যাপিড করে দিই, ওই করতে গিয়ে কিন্তু এই প্রবলেমটা হয়। নিয়ম হচ্ছে অ্যাটলিস্ট ফর দ্য ফার্স্ট ডায়ালিসিস 2 ঘন্টার বেশি নয়, খুব লো ফ্লো, এবং সেকেন্ডটার সাথে অন্তত 24 ঘন্টা গ্যাপ দেয়। ইজ দ্য রুল। সেকেন্ড ডায়ালিসিস তুমি করলে 3 ঘন্টা, ফ্লোটা ওই রকমই লাগলে 120 ml থেকে 130-40 ml লাগলে পার মিনিট, এইভাবে করা হলো। তারপরে ধরো একদিন অন্তর অন্তর তুমি এভাবে করে যাচ্ছ, 7 দিন 10 দিন করলে, যতক্ষণ না পেশেন্ট 1 লিটার উপরে বেঁচে হতে শুরু করলো, তখন তুমি আস্তে আস্তে যেরকম বললাম একদিন অন্তর অন্তর টেস্ট করছো, পরপর দুটো, যদি রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তুমি ডায়ালিসিস করলে, না হলে করলে না। তখন তোমার মেন কনসার্নটা কি? সেকেন্ড উইকে বা ওই ফেজ অফ ডায়ালিসিসে ফ্লুইড আর ইলেকট্রোলাইট ব্যালেন্সটা মেনটেন করা। এই সময় একটা খুব কমন মিস্টেক হচ্ছে, যেরকম ছোট ছোট ডায়ালিসিস সেন্টার যেগুলো থাকে, যাদের কোনো নেফ্রোলজিস্ট থাকে না বা কোনো অভিজ্ঞ ফিজিশিয়ান থাকেন না, তারা অনেক সময় কি করে, ডায়ালিসিসটা একটা খরচ সাপেক্ষ ব্যাপার, আমাদের দেশে অনেক লোকই ঠিক মতো করতে পারে না খরচ। যেই দেখলো ইউরিন হচ্ছে 1 লিটার, না আমরা রাখতে পারছি না, ডাক্তার ছেড়ে দিন দেবে, তুমি কখনো পেশেন্টকে আটকে রাখতে পারবে না। পেশেন্ট হয়তো তোমাকে রিসপন্ড দিয়ে ছাড়িয়ে নিয়ে চলে গেল। পেশেন্টের ইউরিন হচ্ছে বাড়িতে বাড়তে বাড়তে 6 লিটার ইউরিন হচ্ছে, 6 লিটার তোমার খাওয়ানো দরকার কত? তার ইনটেক করা দরকার 6 লিটার প্লাস 600 ml, মানে ধরো অন্তত 6.5 লিটার। 6.5 লিটার জল তো আর মানুষে খেতে পারে না, শর্টফল হবে। 3 লিটার খেলো, 3.5 লিটারই খেলো আমি ধরি, তাও খাবে না। ইনফ্যাক্ট পেশেন্টের অরুচি থাকবে, নশিয়া থাকবে, অতটাও খেতে পারবে না। ও হয়তো খেলো 2 লিটার, কিংবা আমি ধরছি খুব ভালো খেলো, 3.5 লিটার খেলো, 4 লিটারই না হয় খেলো, তা পারবে না খেতে, 4 লিটারই না খেলো, ডেইলি 2.5 লিটার করে শর্টফল হয়ে যাচ্ছে। 3 দিন যদি 7.5 লিটার শর্টফল হয়, কি হবে? পেশেন্ট হার্ট ফেলিয়ার হয়ে যাবে। এরকম করে অনেক পেশেন্ট মারা যায়। যারাই হসপিটাল থেকে ওরকম বিআরবি করে পালিয়ে যায়, বা প্রাইভেট সেট আপ থেকে ওরকম করে রাগাটাগি করে মেজাজ দেখিয়ে বা ওই রিসপন্ড দিয়ে পালিয়ে যায়, তাদেরই কিন্তু এই ব্যাপারটা হওয়ার চান্স থাকে, এবং হয়ও। সেকেন্ড ফেজে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে ফ্লুইড ভলিউম মেনটেন করতে হবে। হয়তো 7-8 দিনের মাথায় পেশেন্টের ড্রিপ চলছিল না, মুখে খাচ্ছিল, কিন্তু তোমাকে নতুন করে ড্রিপ দেওয়ার দরকার হবে, যাতে ওই অ্যাডিকুয়েট ফ্লুইডটা তুমি দিতে পারো। তুমি 2-2.5 লিটার তাকে মুখে খাওয়াচ্ছ, বাকি 4 লিটার তুমি তাকে ফ্লুইড দিয়ে যাচ্ছ, আইভি ফ্লুইড দিচ্ছ। এবং তোমাকে ডেইলি তখন সোডিয়াম পটাশিয়াম চেক করতে হবে, এবং সেই অনুযায়ী সাপ্লিমেন্ট করতে হবে দরকার হবে। বাড়তে বাড়তে আস্তে আস্তে আবার কমতে শুরু করলো, একটা ফেজে এসে সেটা নর্মাল রেস্ট্রিকশনে চলে গেল। এই সঙ্গে আর কি কি দেখা দরকার, যেটা আমরা সবসময় নেগলেক্ট করে যাই? হ্যাঁ, আমরা যেটা নেগলেক্ট করি সেটা হচ্ছে যে পায়ে বা কোথাও একটা কামড়েছে, সেখানে একটা ঘা হয়ে আছে, প্রচুর বাঁধা ছাদা হয়েছে, গ্যাংগ্রিন হয়ে গেছে, বা এত বড় একটা, আমি এমনও দেখেছি পিজিতে থাকতে যে ডরসামে এমন ঘা হয়েছে যে পুরো টেন্ডন বেয়ার হয়ে গেছে, এত। এবার সেইগুলোকে দেখতে হবে তোমাকে সাইমালটেনিয়াসলি, ওটার দিকেও নজর রাখতে, রেগুলার ড্রেসিং করা দরকার হলো। অত বড় যদি মিউটিলেটেড কোনো আলসার হয়ে যায়, সেক্ষেত্রে তোমাকে প্লাস্টিক সার্জারি করারও দরকার হবে, সেটা তোমাকে তখন রেসপেক্টিভ ডক্টরকে রেফার করতে হবে, তিনি দেখবেন, দরকার হলে একটু সামলে উঠলে তারপর ওগুলো আবার ফ্ল্যাপ ট্যাপ দিতে হবে, সেগুলো পরের কথা। এই পুরো হলিস্টিক ট্রিটমেন্টটা তোমার করা দরকার, নাহলে তো ওই পা নিয়ে তো আর সেবারে যেতে পারবে না। তো এইভাবে ধরো, আমি ধরে নিলাম 3 সপ্তাহের মাথায় পেশেন্ট মোটামুটি হি হ্যাজ কাম আউট ফ্রম অ্যাকুট রেনাল ফেলিয়ার। তারপরে একটা কাজ আমার কি আছে, 3 মাস পরে আমাকে একটা ইউএসজি কেইউবিপি করতে হবে, টু লুক ফর এনি রেসিডুয়াল রেনাল ড্যামেজ। পার্মানেন্টলি কোনো কিডনি ড্যামেজ হয়ে গেল কিনা সেটা আমার 3 মাস পরে আমি আল্ট্রাসোনোগ্রাম করলে বুঝতে পারবো। কি দেখবো আমি আল্ট্রাসোনোগ্রামে? 3টে জিনিস। 1 নম্বর হচ্ছে সাইজ অফ দ্য কিডনিস। নর্মালি একটা অ্যাডাল্ট পার্সনের আমাদের দেশে কিডনি সাইজ হওয়ার কথা 9 থেকে 11 সেন্টিমিটার লেংথ। আর কি দেখবো? কর্টিক্যাল ইকোজেনিসিটি, সেরিব্রাল কর্টেক্সে ইকোজেনিসিটি নর্মাল আছে কিনা সেটা দেখে আমি বুঝতে পারবো যে নেফ্রনগুলো ঠিক আছে কিনা, নাকি ওগুলো ফাইব্রোসিস হয়ে গেছে। আর কি দেখবো? কর্টিকো মেডালারি ডিফারেন্সিয়েশন। নর্মালি কর্টেক্স থেকে একরকম ইকো রেসপন্স আসার কথা, মেডালা থেকে আরেক রকম ইকো রেসপন্স আসার কথা। এই ডিফারেন্সিয়েশনটা যদি চলে যায়, তার মানে বুঝতে হবে যে এইখানের এই নেফ্রনগুলো পুরোপুরি গেছে, দোজ হ্যাভ বিন রিপ্লেসড বাই ফাইবার্স। ফাইব্রোসিস হয়ে গেলে তখন কর্টেক্সও যা ইকো রেসপন্স আসবে, মেডালারও একই ইকো রেসপন্স আসবে। So if the CM response is lost বা deranged, তার মানে ওখানে ফাইব্রোসিস হয়ে গেছে।
তারপরে এই তিনটে জিনিস, কর্টিক্যাল ইকোজেনিসিটি কেমন আছে, কর্টিকোমেডুলারি ডিফারেন্সিয়েশন ঠিক আছে কিনা, এবং কিডনির সাইজ কি আছে। এই তিনটে জিনিস দেখে আমি বুঝতে পারবো whether the kidneys are normal or ওটা গ্র্যানুলার কন্ট্রাক্টেড কিডনি হয়ে গেছে। এইটা আমাকে 3 মাস বাদে টেস্ট করে দেখতে হবে। যদি দেখা যায় আইডিয়ালি 3 সপ্তাহ বাদে বা 6 সপ্তাহ বাদে বাদে আমরা একটু ফলো আপ করতে বলি, তার ইউরিয়া ক্রিয়েটিনটা দেখা হবে, সোডিয়াম পটাশিয়ামটা দেখা হবে। যদি দেখা যায় না ক্রিয়েটিনটা একদম নর্মাল বেসলাইন টাচ করছে না, কিছুটা বেশি বেশি থাকছে, তার মানে কিছুটা রেসিডুয়াল ড্যামেজ থেকে গেছে, সেক্ষেত্রে আমরা একটা স্টেজ 3 বা স্টেজ 4 সিকেডিতে যে ম্যানেজমেন্টটা করি, যেগুলো আজকে তোমাদের আউটডোরে বলছিলাম, প্রোটিন রেস্ট্রিক্ট করা, তার ডায়েট নিয়ে কিছু রেস্ট্রিকশনস থাকবে, ফ্লুইড ব্যালেন্সটা মেনটেন করা, এই ব্যাপারগুলো, অ্যাভয়েডিং নেফ্রোটক্সিক ড্রাগস অ্যান্ড ইনজেকশনস, এই জিনিসগুলো সমস্ত তাকে বরাবরের জন্য দিয়ে দিতে হবে। এই গেল। এখানে বোধহয় এর পরে কয়েকটা এমসিকিউ দেওয়া আছে, এটা একটা অ্যালগরিদম আছে, এটা তোমরা ডাউনলোড করেছো কি? এটা এই অ্যালগরিদমটা খুব ভালো, এটা দেখে নিও, এটা তো এখানে পড়া যাবে না, ঘুরিয়ে নিয়ে দেখে নিও। পুরো জিনিসটা এইটাতে টেবিলটাতে একটা পুরো করা আছে, অ্যাভারেজ করে দেওয়া আছে, যতটা আমরা পড়লাম পুরোটা। রেফারেল ক্রাইটেরিয়া, ইনস্ট্রাকশনস ওয়াইল রেফারিং, পয়েন্টস টু বি মেনশন ইন রেফারেল নোট, কি কি ওষুধ লাগতে পারে, মোটামুটি একটা বেসিক ওষুধগুলো সব একটা লিস্ট আছে, ডুজ অ্যান্ড ডোন্টস, এগুলো সবই আমরা আলোচনা করেছি, এক জায়গায় শর্ট করে দেওয়া আছে। অ্যাপেন্ডিক্সগুলো আর দরকার নেই, ওই আগে অবধি যা আছে এগুলো সমস্ত। স্নেকবাইট থেকে কিন্তু লং কোশ্চেন আসে, কাজে এটা ভালো করে দেখে নিও। আর একটা জিনিস হচ্ছে, ওদের পরে বলিয়েছি আজকে আউটডোরে, ডায়ালিসিস যখন একে আমি করছি, তখন 5টা-6টা একদম ইমার্জেন্সি ইন্ডিকেশন আছে ফর ডায়ালিসিস, যেটা তুমি কত ইউরিন হচ্ছে, ইউরিন ভলিউম বা ক্রিয়েটিনিন ভ্যালু, এগুলোর উপর ডিপেন্ড করে না। সেই সিচুয়েশনগুলো হলে তোমাকে ইমার্জেন্সি ডায়ালিসিস করার দরকার হতে পারে, ঠিক আছে? মেনলি 5টা। 1 নম্বর হচ্ছে সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস হুইচ ইজ নট রেসপন্ডিং টু মেডিকেল ম্যানেজমেন্ট। 2 নম্বর হচ্ছে সিভিয়ার হাইপারক্যালিমিয়া। 3 নম্বর হচ্ছে অ্যাকিউট metabolic encephalopathy that cannot be explained by any other medical measurement, আর হচ্ছে পেরিকার্ডাইটিস বা পেরিকার্ডিয়াল ইফিউশন। কি দেখে বুঝবে? পেরিকার্ডিয়াল রাব শুনতে পাবে চেস্টের বসা, প্রিকর্ডিয়ামের উপর বসালে পাবে। প্রিকর্ডিয়াল রাব আর একটা রাফ প্লুরাল রাব কি করে ডিফারেন্সিয়েট করবে? পেশেন্টকে ব্রেথ হোল্ড করতে বলবে। পেশেন্ট ব্রেথ হোল্ড করলেও যদি খচখচ করে আওয়াজটা পাও, তার মানে ওটা পেরিকার্ডিয়াল রাব, কারণ হার্ট তো সবসময় পাম্প করছে, রেসপিরেশন বন্ধ ব্রিদিং বন্ধ থাকলেও হার্ট সমানই করছে, সেই জন্য তুমি সাউন্ডটা শুনতে পারবে। এটাকে বলে লেদারি ক্রেপিটেশন বলে, একটু মানে রাফ কোর্স ক্রেপসের মতো শোনায়, এটা যদি থাকে। আর হচ্ছে সিভিয়ার ফ্লুইড ওভারলোড হুইচ ইজ নট রেসপন্ডিং টু ডায়ালিসিস, এইগুলো যদি থাকে তাহলে তোমাকে ইমিডিয়েটলি ডায়ালিসিস করতে হবে, সে ক্রিয়েটিনিন যাই থাক, ওর ইউরিন আউটপুট যাই থাক।